অন্ধকার রাত। ল্যাম্পপোস্টের আলোগুলো টিমটিম করে জ্বলছে। বাদরতলার এই আইয়ুবনগর বস্তিতে রাতের বেলা মানুষের আনাগোনা একদমই কম। আলোবাতি, জলের সমস্যা, এসব যেন এখানকার নিত্যনৈমিত্তিক ঘটনা। গলি পার করে রুদ্র একতলা রং ওঠা ইটের বাড়ির সামনে এসে দাঁড়াল। পেটে মদ আছে, মাথাটাও টালমাটাল করছে, তবু টলতে টলতে দরজার কাছে পৌঁছে গেল। দরজায় দুবার ধাক্কা দিয়ে চিৎকার করল, দরজা খোল দিদি, আমি ফিরেছি। কিরে, কটা শুনতে পারছিস না? রুদ্রের বাবা মা কেউ নেই। তার দিদি অনুরাধাই তাকে মানুষ করে ২০ বছরের যুবক বানিয়েছে। অনুরাধা রুদ্রের চেয়ে ৪ বছরের বড়। তার বিয়ের কথা চলছে, কিন্তু সে রাজি নয়, ভাইকে একা রেখে যাবে না। রুদ্র আবার ধাক্কা দিল। দিদি, ও দিদি, তাড়াতাড়ি দরজা খোল, খিদে পেয়েছে। আর কতক্ষণ বাইরে দাঁড়াবো? দেখেছিস কত রাত হয়েছে? আজই শেষবার, আর কখনো দেরি করব না, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। ভেতর থেকে কোনো জবাব নেই। রুদ্রের রাগ চড়ে গেল, সঙ্গে একটা অদ্ভুত চিন্তাও মাথায় খেলল। দিদি কেন দরজা খুলছে না? ঘুমিয়ে পড়েছে নাকি? ভাবা মাত্রই জোরে দরজায় ধাক্কা দিল। পুরনো দরজার পাল্লা খুলে গেল। ১০০ ওয়াটের বাল্বের হলুদ আলোয় সামনের দৃশ্যটা দেখে রুদ্রের বুক কেঁপে উঠল। সে যেন ভুল দেখছে। হাত দিয়ে চোখ কচলে আবার তাকালো। না, সে ভুল দেখছে না, যা দেখছে তা সত্যি। তার দিদি অনুরাধা, তারই শরীরটা ঝুলছে শক্ত ওড়নায়, ঘাড় একদিকে বেঁকে আছে, জিহ্বা বেরিয়ে এসেছে, খোলা চোখে আতঙ্ক থমকে আছে। মাথার এক পাশ থেকে লাল তরল গড়িয়ে পড়ছে। শরীরের পোশাক এলোমেলো, কয়েক জায়গা ছেঁড়া, ঘরের জিনিসপত্র উল্টোপাল্টা ছড়ানো। রুদ্র নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে পারল না, চিৎকার করে উঠল। পাশের বাসিন্দারা দৌড়ে এলো। তাদের মধ্যেই কেউ একজন থানায় ফোন করল। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হেড শ্রী মাধব রায় জরুরি তলব করলেন সদ্য গোয়েন্দা ডিপার্টমেন্টে যোগ দেওয়া অফিসার দেবজয় সামন্তকে। বুদ্ধিমান, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, ফায়ারিংয়েও রেটেড, বয়স ২৫-এর কাছাকাছি। খবর পাওয়া মাত্রই সে অফিস রুমে হাজির। মাধব রায় তাকে দেখেই বলে উঠলেন, দেবজয়, যেহেতু তোমার প্রথম কেস, তাই একটা লো লেভেল কেস দিচ্ছি। বাদরতলার আইয়ুবনগর বস্তিতে বছর ২৪-এর একটা মেয়ে, নামটা কি জানো? হ্যাঁ, মনে পড়েছে, অনুরাধা। গত মাসের ১৫ তারিখে খুন হয়েছে। মানে প্রথমে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে, তারপর আত্মহত্যা দেখানোর জন্য গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর হ্যাঁ, তোমার যেহেতু প্রথম কেস, মিস্টার দত্ত তোমার সাথে থাকবে। বাকিটা ওর কাছ থেকে শুনে নিও। মিস্টার দত্ত, এদিকে এসো। সাথে সাথেই বাইরে থেকে বছর ৫০-এর টাকমাথার কালো চেহারার একজন লোক এসে উপস্থিত হলেন। ঠোঁটের উপর বড় একটা গোঁফ, চোখ মুখে চতুরতার ছাপ। সামনে এসেই হাত বাড়িয়ে দিয়ে মিস্টার দত্ত বলেন, হ্যালো স্যার, আমি অনিমেষ দত্ত। এই কেসে আমি আপনাকে সাহায্য করব। ধন্যবাদ, দারুণ লাগলো আপনার সাথে দেখা হয়ে। স্যার, আমরা তাহলে এবার রওনা হই, কাজ শুরু করি। অবশ্যই, এগিয়ে যান, তাড়াতাড়ি সুখবর চাই। দেবজয়রা বেরিয়ে আসে। ঘড়িতে সময় দেখে নেয় একবার, বেলা ১১টা বাজে। দেবজয় মৃদু কণ্ঠে বলে, মিস্টার দত্ত, চলুন একবার ঘটনাস্থলটা দেখে আসি। আর হ্যাঁ, কেসের ডিটেলস, খুনি ও সাসপেক্টগুলো সম্পর্কে যেতে যেতেই বলবেন আমাকে। আসুন, গাড়িতে উঠে আসুন। মিস্টার দত্ত গাড়িতে উঠে বসেন। দেবজয়ও এক মুহূর্ত দেরি করে না, গাড়ি সচল করে। কলকাতার ভিড় ঠেলাঠেলির মধ্যে দিয়ে এগিয়ে যেতে থাকে গাড়িটি। মিস্টার দত্ত সময় নষ্ট না করেই কেসের ব্যাপারে দেবজয়কে বলতে থাকেন। অনুরাধা বিশ্বাস, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বয়স ২৪, মাধ্যমিক পাশ, কলকাতার একটা কল সেন্টারে কাজ করত। পরিবারে ছোট ভাই আছে, নাম রুদ্র বিশ্বাস, বয়স ২০, উচ্চতা ৬ ফুটের কাছাকাছি, মাধ্যমিক পাশ করেনি। বস্তির ছেলেদের সাথে মদ গাঁজার ধান্দা করে, পুলিশে ১-২ বার ধরেছে। অনুরাধা তাকে ছাড়িয়েও নিয়ে গেছে। অনুরাধা আর একজন প্রেমিক ছিল, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, রাঘব পাল, বয়স ২৭। বাবার বিজনেস আছে, সেটাই সামলায়। ওদের বিয়ের কথা চলছিল, কিন্তু রাঘবের পরিবার অমত করায় ব্যাপারটা পিছিয়ে গেছে। অনুরাধা যে কল সেন্টারে কাজ করত, সেখানকার অনেকের সাথে কথা বলেছি, তেমন গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায়নি। তবে কল সেন্টারের ম্যানেজারের ব্যাপারে একটু তথ্য পাওয়া গেছে। লোকটার নাম ফরিদ আহমেদ, বয়স ৪০-এর কাছাকাছি, ছোটখাটো গোলগাল চেহারা। লোকটার নাকি মেয়েদের প্রতি খারাপ নজর, প্রমোশন দেবার নাম করে অনেকের সাথে বিছানায় গেছে। একবার নাকি অনুরাধাকেও এমন প্রস্তাব দিয়েছিল, সে রাজি হয়নি, প্রচণ্ড ঝামেলা হয়েছিল। কিন্তু ফরিদ আহমেদের পলিটিক্যাল কানেকশন খুব ভালো,
তাই তাকে কেউ কিছু করতে পারেনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মিস্টার দত্ত। গাড়ি ডানে বাঁক নিতেই দেবজয় জিজ্ঞেস করে, বাড়ির আশেপাশে কারো সাথে কোনো শত্রুতা, অফিসের কলিগদের মধ্যে মনোমালিন্য বা বন্ধুত্বের মধ্যে কোনো ঈর্ষা? মিস্টার দত্ত একবার দীপজয়ের দিকে তাকালেন, তারপর গম্ভীর স্বরে বললেন, বাড়ির আশেপাশে বা অফিসের কলিগদের মধ্যে কারোর সাথে ওর তেমন সম্পর্ক খারাপ নয়। সবাই বলেছে অনুরাধা সবার সাথে মিশত। আর বন্ধুত্বের ক্ষেত্রে একজনের নাম পাওয়া গেছে স্যার, রূপা সর্দার, বয়স 25, শ্যামবর্ণ, মোটাসোটা, অবিবাহিত। অনুরাধার সাথে একই অফিসে কাজ করে। তার স্টেটমেন্টও নেওয়া হয়েছে। সে এই ব্যাপারে নাকি কিছুই জানে না। পোস্টমর্টেম রিপোর্টে হত্যার ব্যাপারে কি জানা গেছে, ঘটনার দিন অনুরাধা হয়তো কোনো কাজ করছিল। পেছন দিক থেকে শক্ত স্টিলের জগ দিয়ে আঘাত করা হয়েছে। মাথার পেছনের দিক পুরোপুরি ফ্র্যাকচার হয়ে গেছে। তবে তখনও সে মারা যায়নি, জ্ঞান হারিয়েছিল হয়তো। তারপরেই সম্ভবত ওর উপর যৌন নির্যাতন করা হয়। জামা কাপড় ছেঁড়া হয়েছে, এমনকি অনুরাধার সার্ভিক্সে একজন পুরুষের সিমেন পাওয়া গেছে। ওকে ধর্ষণ করার পর শক্ত ওড়না দিয়ে পেঁচিয়ে ঘরে ঝুলিয়ে দেওয়া হয়, যার কারণে সেরিব্রাল অ্যানক্সিয়া ও ল্যারিঞ্জিয়াল ফ্র্যাকচার হয়ে মারা যায়। মৃত্যুর সময় সম্ভবত রাত 9টা থেকে 9:30টার মধ্যে। কোনো সাসপেক্ট? আপনার মতে এর পেছনে কে দায়ী হতে পারে মিস্টার দত্ত? স্যার, সন্দেহের তালিকায় আমি 3 জনকে রেখেছি। প্রথম, রুদ্র বিশ্বাস, অনুরাধার ভাই। যেহেতু সে নেশা আসক্ত, এই নেশা নিয়ে ওদের মধ্যে প্রায়ই ঝামেলা হতো, সে এটা করতেই পারে। দ্বিতীয়, অফিসের ম্যানেজার ফরিদ আহমেদ। লোকটার ব্যাপারে এর আগেও অভিযোগ এসছে থানায়। অনুরাধার প্রতি তার যে একটা কুদৃষ্টি ছিল সেটা স্পষ্ট। তার সাথে অফিসে সবার সামনে যে ঝগড়া হয়েছিল তার প্রতিশোধ নিতে সে এটাও করতে পারে। তৃতীয় এবং শেষ, অনুরাধার প্রেমিক রাঘব পাল। পরিবারের চাপে পড়ে মেয়েটাকে শেষ করে দিতে পারে স্যার। কথা বলতে বলতেই গাড়ি ব্রেক করে। তারা পৌঁছে গেছে বাদরতলার আইয়ুবনগর বস্তিতে। বাড়ির সামনেই ফিতে টাঙিয়ে ঘরটাকে পুলিশের আন্ডারে রাখা হয়েছে। একজন কনস্টেবল দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে দাঁড়ায় দেবজয়। কনস্টেবল স্যালিউট করে, ঘরের দরজা খুলে দেয়। দেবজয় মৃদু স্বরে বলে, আমি ভেতর থেকে দেখে আসছি। আপনি ওর ভাই, বন্ধু বা আশেপাশে কাউকে পেলে দেখুন। জিজ্ঞাসাবাদ করতে হবে মিস্টার দত্ত। কথা বলে আর দাঁড়ায় না দেবজয়, ঘরের ভেতর প্রবেশ করে। ছোট্ট একটা বাড়ি। পরিবেশ দেখেই বোঝা যায় অভাবের সাথে সুসম্পর্ক ছিল এদের। হাতে গোনা কিছু আসবাবপত্র, তাও এলোমেলো। তার মধ্যেই তীক্ষ্ণ দৃষ্টিতে কিছু খুঁজে চলেছিল দেবজয়। অনুরাধার মাথার পেছনে যেটা দিয়ে আঘাত করা হয়েছিল সেটা আগেই দেখেছে সে। আর গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় কিনা সেটাই দেখছিল। ডান পাশে পড়ে থাকা টেবিলের নিচে একটা সিগারেটের শেষাংশ দেখতে পায়। হাতে গ্লাভস পরে সেটা তুলে নেয় দেবজয়। নাকের কাছে এনে গন্ধ শুকতেই তার চোখ দুটো বড় হয়ে যায়। মুখ কেটে বেরিয়ে আসে, নেভিকাট। কমপক্ষে 7 দিন আগে ধরানো হয়েছিল। একটা বাসি গন্ধ, তামাক, পচা, পেট পাকানো গন্ধ মিশে আছে। সেটা একটি পলিথিনের প্যাকেটে ভরে নেয় দেবজয়। আরও কিছু খোঁজার চেষ্টা করছিল, তখনই পেছন থেকে মিস্টার দত্তের কণ্ঠ ভেসে এলো, স্যার, ওরা এসেছে, বাইরেই আছে, আসুন। ঘরের বাইরে এসে সে সিগারেটের শেষাংশটি মিস্টার দত্তের হাতে দেয়। এটা ডিএনএ টেস্টের জন্য পাঠানোর ব্যবস্থা করুন। আর রুদ্র, সেও কি এসেছে? দেবজয় বাইরে বেরিয়ে আসে। সামনে 3টি চেয়ার পাতা, একটি খালি, বাকি 2টিতে 2 জন বসে। বস্তির অনেকেই উঁকি দিচ্ছিল, কনস্টেবল তাদের সরে যেতে বলেছে। তবু দূর থেকে এখনও কৌতূহলী দৃষ্টি রেখেছে তারা। দেবজয় চেয়ারে বসতেই তার চোখ পড়ল সামনে বসা সেই ছেলেটার দিকে। চুলে বাহারি রং, পাতলা গড়ন, দাঁত কিছুটা উঁচু। তার পাশেই মুখ কালো করে বসে আছে একটি মেয়ে। এরা যে রুদ্র ও রূপা সেটা বুঝতে তার অসুবিধা হয় না। মুখ গম্ভীর করে সরাসরি ছেলেটাকে প্রশ্ন করে, অনুরাধা তোমার দিদি? যেদিন খুন হয় সেদিন তুমি কোথায় ছিলে? রুদ্রের চোখ দুটো লাল, ঠোঁট একবার চেটে নিয়ে বলে, আমি শালা সরি স্যার, মুখ ফসকে বেরিয়ে গেল। আমি ওদিন কাজ শেষ করে রাত 8টা নাগাদ বাড়ি ফিরছিলাম। মোড় পর্যন্ত আসতেই এক বন্ধু ডাক দেয়। ওই বাচ্চোর জন্য সেদিন মদ খাই। তারপর কখন বাড়ি এসেছি খেয়াল নেই, 11:15টার কাছাকাছি হবে হয়তো। কিন্তু দিদি ঘরের দরজা খুলছিল না। আমি জোরে ধাক্কা দিতেই দরজা খুলে গেল, আর দেখলাম দিদি গলায় ওড়না পেঁচিয়ে ঝুলছে। কথা শেষ করেই রুদ্র ডুকরে কেঁদে ওঠে। সে এখনও নেশার ঘোরে আছে, সেটা বুঝতে দেবজয়ের অসুবিধে হয় না। আবার জিজ্ঞেস করে, তুমি যখন বাড়ি ফিরছিলে আশেপাশে কাউকে যেতে দেখেছিলে? বা বাড়িতে কেউ এসেছিল কি? রুদ্র নিজেকে সামলে নেয়, কিছুক্ষণ ভাবে,
তার চোখমুখ হঠাৎ করেই রাগে লাল হয়ে ওঠে, গলার আওয়াজ তীক্ষ্ণ হয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, দেখেছিলাম। রাঘব পাল, ওই শুয়োরের বাচ্চা আমার দিদির সাথে প্রেম করতে চায়। একদিন আমি ওকে ছুরি ধরে বলেছিলাম, বাচ্চোদ, আমার দিদির আশেপাশে যদি তোকে একবারও দেখি তাহলে তোর খবর আছে। ওই শালা বাইক নিয়ে রাতের বেলা যাচ্ছিল পথ দিয়ে। স্যার, ওই হারামির বাচ্চাই আমার দিদিকে খুন করেছে। রুদ্র, মুখের ভাষা ঠিক করে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ কার সাথে কথা বলছো। আর হ্যাঁ, তুমি রাঘবকে পছন্দ করতে না? ও তো তোমার দিদিকে বিয়ে করতে চেয়েছিল। তোমার দিদিও তো ওকে ভালোবাসত। মিথ্যে স্যার, আমি এসব মানি না। রাঘব মোটেও ভালো ছেলে না। এক দিন এক একটা মেয়ের সাথে হোটেলে যায়, বাপের অগাধ টাকা, তাই 2 হাতে ওড়ায়। ওকে আমার দিদি বিয়ে করবে তা আমি কখনোই চাইনি। কিন্তু কি রুদ্র, কি বলতে কি চুপ করে গেলে? কিন্তু দিদি ওকে ভালোবাসত। আমি কতবার বারণ করেছি, শোনেনি। রাঘব যেসব খারাপ কাজ করে সব বলেছি দিদিকে, শোনেনি আমার কথা। কিন্তু ওই যে দিদিকে শেষ করে দেবে তা আমি ভাবতেও পারিনি। রুদ্র আবার ডুকরে কেঁদে ওঠে। দেবজয় চুপ করে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে, তারপর চোখ সরিয়ে নেয়। এবার রূপার দিকে তাকায়। রূপা পাশেই বসেছিল এতক্ষণ। দেবজয় প্রশ্ন করে, আপনি রূপা সর্দার? আপনার সাথে অনুরাধার কেমন সম্পর্ক ছিল? আপনারা তো একসাথে কল সেন্টারে কাজ করতেন, একই বস্তিতে থাকতেন। ওর সাথে কারো কোনো শত্রুতা ছিল কি? রূপা একটা দীর্ঘশ্বাস ছাড়ে, সোজা দেবজয়ের চোখের দিকে তাকিয়ে বলে, আমাদের এই বস্তিতেই জন্ম, এখানেই বড় হয়েছি, কিন্তু কখনো অনুরাধার মধ্যে খারাপ কিছু দেখিনি। সবসময় সবাইকে সাহায্য করা, অন্যায়ের প্রতিবাদ করা, যে কোনো কাজেই আমাকে সঙ্গে নিয়ে যেত। দুজন একসাথে স্কুল পাশ করে চাকরি করছি, কখনো কোনো কিছু নিয়ে আমাদের ঝগড়া হয়নি স্যার। ও ছিল আমার সবচেয়ে কাছের মানুষ, কিন্তু ওর এভাবে মৃত্যু। কথা বলতে বলতেই রূপার গলা ভারী হয়ে আসে। সে হাও মাও করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে আবার বলে, কিন্তু দিন 10 আগে অফিসের ম্যানেজার ফরিদ সাহেবের সাথে ওর খুব ঝামেলা হয়েছিল। কিসের ঝামেলা? যদি একটু পরিষ্কার করে বলেন ভালো হয়। রূপার মুখ গম্ভীর হয়ে যায়। সে বলে, সেদিন দুপুরের লাঞ্চের পর আমরা সবাই নিজ নিজ কেবিনে বসেছিলাম। এমন সময় তৃষ্ণা, আমাদের এক সহকর্মী, সে এসে অনুরাধাকে বলল ম্যানেজার ডাকছে। অনুরাধা আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল যাবে কিনা। আমিও বললাম, ডাকছে যখন একবার দেখা করে আয়, হয়তো প্রমোশন দিতে পারে। ও মাথা নেড়ে ম্যানেজারের রুমে চলে গেল। ঠিক 5 মিনিটের মধ্যেই আমরা একটা চড়ের শব্দ শুনলাম, আর সাথে সাথেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এলো অনুরাধা। কি হলো ভেবে আমি দৌড়ে গেলাম ওর কাছে। তারপর যা শুনলাম তা শুনে আমার নিজের হাত পা কেঁপে উঠল। ম্যানেজার ওকে বলেছিল ওর সাথে লাত কাটালে প্রমোশন হবে, বেতন বাড়িয়ে দেবে। কি? ওই খানকির বাচ্চা আমার দিদিকে এই কথা বলেছে? এতদিন পর তুই আজ বলছিস রূপা? ওই মাদার চোদ আজ আমার হাত থেকে বাঁচবে না, ওকে আমি শেষ করে দেব। পাশ থেকেই চিৎকার করে ওঠে রুদ্র। সঙ্গে সঙ্গে দেবজ্জয় কনস্টেবলকে ডাকে, গম্ভীর স্বরে বলে, ওকে এখান থেকে নিয়ে যাও। রুদ্রকে কনস্টেবল ধরে নিয়ে যায়, কিন্তু সে এখনও অজস্র গালাগাল দিয়ে যাচ্ছে। বস্তির ছেলেদের ভাষা এমনই, এটাই তাদের রাগ আবেগ প্রকাশের স্বাভাবিক মাধ্যম। রূপা রুদ্রকে দেখতে যায়, নিজের চোখের জল মুছে নিয়ে বলে, ম্যানেজার শুধু অনুরাধাকেই নয়, অনেক মেয়েকেই এমন প্রস্তাব দিয়েছেন, অনেকে রাজিও হয়েছে, কিন্তু অনুরাধা যে এমনভাবে প্রতিবাদ করবে সেটা তিনি ভাবতে পারেননি। তিনি বাইরে বেরিয়ে এসে হুমকি দিয়ে বলেছিলেন, অনু, তুই যেটা করলি সেটা মোটেও ঠিক হলো না, আমি এর প্রতিশোধ নেব, আমার হাত থেকে বাঁচতে পারবি না তুই। অনুরাধাকে নিয়ে সেদিন আমি চলে আসি, তারপর সে আর কাজে যায়নি। আমিও যেতাম না যদি আমার বাবা অসুস্থ না থাকতেন। আমার একার আয়ে সংসার চলে, তাই বাধ্য হয়ে আমাকে কাজে যেতে হতো। আচ্ছা, এই 7 দিনে ম্যানেজারের আচরণে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েছে? অনুরাধার ব্যাপারে আপনার কাছে কোনো জিজ্ঞাসাবাদ করেছেন, বা সে কাজে যাচ্ছে না কেন জানতে চেয়েছেন? হ্যাঁ স্যার, তিনি প্রায়ই জিজ্ঞেস করতেন অনুরাধা কি করছে আর কাজে আসবে কি না। আমি কিছু বললে লোকটা বলতো, ওই মালটার খুব দেমাক, ওর দেমাক যদি না ভাঙছি আমার নামই ফরিদ নয়। তুই আবার ওকে কিছু বলতে যাস না, একদিন রাতের বেলা গিয়ে ওর মধু আমি খেয়ে আসব দেখিস। ওই কথা শুনে আমার খুব ঘেন্না হতো স্যার, কিন্তু কিছু বলতে পারতাম না। চাকরিটা চলে গেলে আমি খুব সমস্যায় পড়ে যেতাম। অনুরাধার মৃত্যুর দিন ওনার আচরণে কোনো পার্থক্য চোখে পড়েছিল, বা আপনাদের এদিকে আসতে দেখেছেন তাকে? বেশ কিছুক্ষণ চুপ করে ভাবে রূপা। হঠাৎ কিছু মনে পড়তেই সে যেন লাফিয়ে ওঠে, তারপর বলে,
ঘটনার দিন সন্ধ্যার পরপরই বড় রাস্তা থেকে ওনার গাড়িটা এদিকে আসতে দেখেছিলাম। বাবার শরীর খুব খারাপ হলে আমি বাবাকে নিয়ে ব্যস্ত হয়ে যাই। রাত 8:30টার দিকে যখন বাইরে আসি তখন আর কোনো গাড়ি দেখিনি। তবে অনুদের বাড়ির সামনে তখন কেন দাঁড়িয়েছিল আমি এখন বুঝতে পারছি। ওই লোকটাই অনুদা শেষ করে দিয়েছে। আপনি ওকে ছাড়বেন না স্যার। ও বহু মেয়ের সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে। ওর শাস্তি চাই। কথাগুলো বলতে বলতে রূপার চোখে মুখে রাগ ফেটে পড়ছিল। কোনো ক্রমে নিজেকে সামলে নেয়। দেবজয় আড়মোড়া ভাঙে। তারপর শান্ত গলায় বলে, বেশ, আপনি এখন যেতে পারেন। পরে যখন দরকার পড়বে আপনার সাথে যোগাযোগ করব। রূপা চলে গেল। মিস্টার দত্ত পাশেই ছিলেন এতক্ষণ। তার দিকে তাকিয়ে দেবজয় বলে, আমাদের এখন দুজনের সাথে দেখা করা জরুরি। ওদের স্টেটমেন্ট নিতে হবে। এরা দুজন তো একে অপরকে দোষারোপ করছে, কিন্তু শক্ত প্রমাণ ছাড়া আমরা কিছু করতে পারব না। আপনি কি বলেন? হ্যাঁ স্যার, চলুন। ওদের দুজনের ঠিকানা আমার জানা আছে। গাড়িতে গিয়ে ওঠে তারা দুজন। গাড়ি সচল করে এগিয়ে যায় মেন রোড ধরে। দেবজয় আর একটিও কথা বলেনি। জটিল খুনের মোটিভগুলো প্রত্যেক সন্দেহভাজনের কাছেই শক্ত, কিন্তু কে আসলে হাত সাফাই করেছে সেটাই এখন খুঁজে বের করতে হবে। তারা সোজা এসে উপস্থিত হয় একটি দ্বিতল বাড়ির সামনে। ঠিকানা অনুযায়ী এটাই রাঘব পালের বাড়ি। গাড়ি পার্কিংয়ে রেখে দারোয়ানের কাছে রাঘবের কথা জিজ্ঞাসা করতেই তিনি ফোন করে রাঘবের অনুমতি নেন। তারাও এক মুহূর্ত দেরি না করে বাড়ির ভেতরে ঢোকে। বাড়িটা সুন্দর, পরিপাটি, দামি আসবাবে সাজানো। চোখেই পড়ে পারিবারিক সাচ্ছল্যতা যথেষ্ট। সামনে এসেই দেখতে পায় একটি সোফায় বিমর্ষ হয়ে বসে আছে রাঘব পাল। দেবজয় ও মিস্টার দত্তকে দেখে উঠে দাঁড়িয়ে নমস্কার জানায়, তারপর বসতে বলে। কাজের লোককে 3 কাপ কফি আনতে বলে নিজেও সামনে বসে। দেবজয় এতক্ষণ সবকিছু পর্যবেক্ষণ করছিল। এবার সরাসরি প্রশ্ন করে, মিস্টার পাল, আপনি নিশ্চয়ই জানেন বাদরতলার আইয়ুবনগর বস্তিতে অনুরাধা বিশ্বাস নামের একটি মেয়ে খুন হয়েছে। তার সাথে আপনার প্রেমের সম্পর্কের কথাও আমরা জেনেছি। সেই ব্যাপারে আপনার সাথে কিছু জরুরি আলোচনা করতে এসেছি। হ্যাঁ, অনুরাধাকে আমি চিনি। ওকে আমি ভালোবেসে বিয়েও করতে চেয়েছিলাম, কিন্তু কে ওকে খুন করেছে সেটা বুঝতে পারছি না। ওর তো কোনো শত্রু ছিল না। বস্তির সবাই ওকে পছন্দ করত। তাহলে কে করল এ কাজ? রুদ্র, মানে অনুরাধার ভাই বলছে আপনি ওর দিদিকে খুন করেছেন। খুনের দিন নাকি আপনি বাইক নিয়ে ওদের পাড়ার দিকে গিয়েছিলেন। ফাঁকা বাড়িতে অনুরাধাকে ধর্ষণ করে খুন করেছেন। কি যে বলছেন অফিসার, আমি আমার ভালোবাসার মানুষকে খুন করতে যাব কেন? আর রুদ্র, ওটা একটা নেশাখোর। হিরোইন, গাঁজা, ফেন্সিডিল সবই খায়। ওকে কতবার বলেছি ওসব না করতে, দিদির খেয়াল রাখতে, কিন্তু আমার কথা না শুনে আমাকেই ছুরি দেখিয়ে খুনের ভয় দেখিয়েছে। বলেছে ওর দিদির সাথে সম্পর্ক রাখলে আমাকে শেষ করে দেবে। এমনকি ওর জন্যই আমাদের বিয়েটা আটকে ছিল। অনুরাধা ওর কথা ভেবেই বিয়েতে রাজি হয়নি। কথা বলতে বলতে রাঘবের চোখ ভিজে ওঠে। দেবজয় একটু অদ্ভুতভাবে তার দিকে তাকায়। কিছুক্ষণ চুপ থেকে বলে, কিন্তু খুনের রাতে আপনাকে ও দেখেছিল সেই ব্যাপারে কি বলবেন? টিস্যু দিয়ে চোখ মুছে রাঘব বলে, খুনের দিন সন্ধ্যার আগে আমি অনুরাধার সাথে দেখা করতে গিয়েছিলাম। আসলে ওর অফিসের ম্যানেজারের সাথে ঝামেলা হয়েছিল, যার কারণে ও চাকরিটা ছেড়ে দিতে চাইছিল। আমাকে ফোন করে ডেকে বলেছিল ওর জন্য অন্য কোনো কাজের ব্যবস্থা করে দিতে। তাই সেই কথাই আলোচনা করতে গিয়েছিলাম ওর বাড়িতে। 8:45টার সময় সেখান থেকে চলে আসি। কিন্তু রুদ্র তো আপনাকে রাত 10টার পর ওই রাস্তায় দেখেছিল। 8টায় বেরোলে 2 ঘন্টা কোথায় ছিলেন? আর অনুরাধার মৃত্যুও হয়েছে 9:30টার দিকে। আপনার হিসাব তো মিলছে না মিস্টার পাল। সত্যি করে বলুন। রাঘবের কপালে ঘাম দেখা দেয়, গলা যেন শুকিয়ে যায়। কোনো রকমের ঢোক গিলে সে বলে, আসলে ওদের বস্তির পাশেই আমাদের একটা স্টিল ফ্যাক্টরি আছে। ওখানেই ছিলাম রাত 10টা পর্যন্ত। ওই ফ্যাক্টরির জন্যই অনুরাধার সাথে আমার পরিচয় হয়েছিল। প্রায়ই ওখানে যেতাম, অনেক রাত পর্যন্ত আড্ডা দিতাম। বস্তি এলাকায় বাইরের লোক আসার ভয় নেই, তাই কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে ওখানেই আড্ডা দিতাম, মদ খেতাম। আপনি ওই রাতে যখন বাড়ি ফিরছিলেন তখন কি অনুরাধার সাথে দেখা করতে গিয়েছিলেন? দেখেছিলেন কি কেউ ওকে খুন করেছে? না স্যার, মদ খাওয়া পছন্দ করত না অনুরাধা, তাই নেশা করার পর কখনোই ওর সাথে কথা বলিনি। সেই রাতে দেখেছিলাম ওর ঘরে আলো জ্বলছে, তাই ভাবলাম জেগে আছে, নিঃশব্দে বাইক নিয়ে চলে এসেছিলাম। ওকে, ফাইন। আচ্ছা, সেদিন সন্ধ্যার সময় আপনি যখন অনুরাধার সাথে দেখা করতে যাচ্ছিলেন, সেদিন ওই রাস্তায় কোনো গাড়ি দেখেছিলেন? একটু ভেবে বলুন তো। রাঘব চোখ বন্ধ করে কিছুক্ষণ ভাবে, হঠাৎ কিছু মনে পড়তেই চোখ খোলে, সাথে সাথে বলে, সন্ধ্যার পর যখন অনুরাধার সাথে দেখা করতে গিয়েছিলাম, একটা কালো রঙের মার্সিডিজ দেখেছিলাম, রাস্তার পাশেই দাঁড়িয়েছিল। কিন্তু কেন বলুন তো? গাড়িটা সম্ভবত অনুরাধার অফিসের ম্যানেজার ফরিদ আহমেদের ছিল। উনি সেদিন সন্ধ্যার পর ওই গলিতে গিয়েছিলেন। আপনি বের হওয়ার পর হয়তো উনি অনুরাধাকে খুন করেছেন। এটা আমার ধারণা, তবে এখনও কোনো প্রমাণ পাইনি। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন।
না না বলুন কি জানতে চান? দেবজয় মুখটা একটু নরম করে বলে, সেদিন সন্ধ্যার সময় আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছিল? রাঘবের চোখে মুখে হঠাৎ একরাশ কষ্ট ভেসে ওঠে। কোনো রকমে নিজেকে সামলে মাথা নেড়ে সম্মতি জানাতেই দেবজয় উঠে দাঁড়ায়। বেশ, যেসব তথ্য দরকার ছিল পেয়ে গেছি, আমরা এবার আসি। তবে আপনার কাছে একটা সিগারেট হবে? অনেকক্ষণ থেকেই গলাটা খুসখুস করছে। রাঘব তৎক্ষণাৎ একটি সিগারেট বের করে দেয়। দেবজয় সেটা নিয়ে হ্যান্ডশেক করে, মৃদুকণ্ঠে বলে, দরকার পড়লে আপনাকে আবার নক করব। ততক্ষণ ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেবজয়রা বেরিয়ে এলো। গাড়িতে উঠেই সে তার হাত থেকে সাদা কভারটা খুলে ফেলে, পকেট থেকে পলিথিনে মোড়ানো সিগারেটের শেষাংশ বের করে। রাঘবের কাছ থেকে নেওয়া নতুন সিগারেট, মোট 3টি জিনিসই মিস্টার দত্তের দিকে এগিয়ে দিয়ে বলে, এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ স্যাম্পল কালেকশন করবেন। আর দেখুন, আমি যেই সিগারেট নিয়েছি আর খাওয়া সিগারেটের শেষাংশ দুটোই একই ব্র্যান্ড, নেভিকাট। অনুরাধার ভ্যাজাইনায় যে সিমেন্ট পাওয়া গেছে তার ডিএনএর সাথে মিলিয়ে দেখবেন। রাঘব যা বলছে তা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। বড় লোকের ছেলে ওমন একটা বস্তির মেয়েকে কখনই বিয়ে করতে পারে না। আর ম্যানেজার, তার সাথে দেখা করতে যাবেন না? মিস্টার দত্ত প্রশ্ন করতেই গাড়ি চালু করে দেবজয়। পথে নামতে নামতে জবাব দেয়, আপনাকে অফিসে পৌঁছে দিয়ে আমি একাই যাব। আপনি ওই রিপোর্টগুলো দেখুন, আর লাশে কার কার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে সেটা আরেকবার চেক করবেন। মিস্টার দত্তকে অফিসে নামিয়ে দেবজয় সোজা কল সেন্টারের অফিসে হাজির হয়। মোটামুটি দোতলা বিল্ডিংয়ে অফিসটা। জনা 30 ছেলেমেয়ে কম্পিউটারের সামনে বসে আছে। দারোয়ানের দিয়ে খবর পাঠিয়ে নিশ্চিত হয় ম্যানেজার আছে কিনা, কারণ পুলিশের লোক এসেছে জানলে সবার মধ্যে হইচই হতে পারে। তাই যত সহজভাবে কাজ সারতে পারে তারই চেষ্টা করছে দেবজয়। কিছুক্ষণ পর দারোয়ান এসে জানায় সে ভেতরেই আছে। তাই আর কোনো উচ্চবাচ্য না করে সাধারণ লোকের মতোই উপস্থিত হয় ফরিদ আহমেদের কেবিনে। মুখে দাড়ি, চোখে মুখে অদ্ভুত একরকমের ভঙ্গি। হঠাৎ কাউকে ঢুকে আসতে দেখে সে সরাসরি প্রশ্ন করে, আপনি কে? আপনি কোনো পারমিশন ছাড়াই বাপের বাড়ি ভেবে ঢুকে আসছেন? বিবেক বুদ্ধি নেই নাকি একেবারে নির্বোধ? ফরিদ আহমেদের এমন কথা শুনে দেবজয় কোনো প্রতিক্রিয়া দেখায় না। সামনের খালি চেয়ারে এসে বসে। তাকে বসতে দেখে ফরিদ আহমেদের মুখে রাগ আরও স্পষ্ট হয়। দেবজয় হেসে বলে, দারোয়ান বলছিলেন আপনার কাছ থেকে পারমিশন নিয়েই তো গেল এইমাত্র। আর আমি দেবজয়, কলকাতা পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ। মশাই, আপনার ভাষাজ্ঞান আর অপমান করার দক্ষতা দেখে আমি তো ইমপ্রেসড। আপনি কি এইভাবেই কর্মচারীদের অপমান করেন আর তাদের সাথে শারীরিক সম্পর্ক তৈরির চেষ্টা করেন? মুখ সামনে কথা বলবেন। আপনি হয়তো জানেন না কার সাথে কথা বলছেন। আপনাকে সুন্দরবনে বদলি করতে আমার একটা ফোনই যথেষ্ট। আর একবার যদি বাজে কথা বলেন তাহলে আপনার জিপ টেনে ছিঁড়ে নেব। দেখুন ফরিদ সাহেব, আমি আপনার সাথে ঝামেলা করতে আসিনি, শুধু খুনের কেস নিয়ে আপনার সাথে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে আমাদের দুজনেরই ভালো হবে। নরম কণ্ঠে কথাটা বলে দেবজয়। ফরিদ আহমেদও যেন একটু নরম হয়। দেবজয় ভালো করেই জানে কিভাবে পরিস্থিতি সামলাতে হয়, কোন মানুষের সাথে কেমন ব্যবহার করতে হয়। সে মুখে মৃদু হাসি রেখে বলে, ফরিদ সাহেব, আপনি হয়তো শুনেছেন আপনার অফিসের এক কর্মচারী খুন হয়েছে। খুন হওয়ার কিছুদিন আগে তার সাথে আপনার তুমুল ঝগড়া হয়েছিল। আপনি তাকে হুমকিও দিয়েছেন, ওকে দেখে নেবেন। এই অফিসের সবাই মানবে, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই আপনি কিভাবে অনুরাধাকে খুন করলেন। ওকে মাথায় আঘাত করে, ধর্ষণ করে ঘরের সিলিংয়ে ঝুলিয়ে দিলেন। কথাগুলো শুনতে শুনতে ফরিদ আহমেদের চোখে মুখে রাগের চিহ্ন ফুটে উঠছিল। সেটা দেবজয় নিজেই খেয়াল করছিল। উত্তেজিত হয়ে যেন সত্যিটা স্বীকার করে ফেলে, এটাই তার আশা। দাঁত কর্মর করে রাগী কণ্ঠে ফরিদ আহমেদ বলে ওঠে, সকাল সকাল কি মাল ফুকেছেন? যা মন চায় তাই বলছেন? আমি অনুরাধাকে খুন করতে যাব কেন? ওর মতো বস্তির মেয়ের পেছনে আমি যাব? ছি, ঘেন্না লাগছে আপনার কথা শুনে। কথা বলে ওয়াক তুলে দেওয়ার মতো অভিনয় করে ফরিদ আহমেদ। স্বাভাবিক হতে হতে আবার বলে, দেখুন মশাই, মেয়েদের প্রতি আমার দুর্বলতা আছে সেটা আমি মানছি, তবে আমার মতো মানুষের একটা ক্লাস আছে। যেখানে সেখানে আমরা মুখ মারা দিই না। ওকে আবেগের বশে কিছু বলেছিলাম, কিন্তু পরে ভুল বুঝতে পেরে ওর দিকে আর ফিরেও তাকাইনি। আর খুন, তার তো কোনো প্রশ্নই ওঠে না। দেবজয় মৃদু হাসে, তারপর বলে, তা যদি হয় তবে খুনের দিন ঠিক সন্ধ্যার পরপরই আপনার কালো মার্সিডিস সেখানে ছিল কেন? গাড়ি তো আর একা যায় না, আপনি নিশ্চয়ই নিয়ে গিয়েছিলেন। আপনার বিরুদ্ধে সাক্ষ্যও আছে যে খুনের দিন আপনি ওই বস্তিতেই ছিলেন। ফরিদ আহমেদের চোখে মুখের রং উড়ে যায়। সামনে থেকে জলের গ্লাস নিয়ে নিজের গলায় ঢেলে দেয়। তারপর বলে, দেখুন, আমি কাউকে খুন করিনি। অনুরাধা আমাকে দেখা করতে বলেছিল সেদিন সন্ধ্যায়, তাই গিয়েছিলাম। কিন্তু ওর বয়ফ্রেন্ড তখন সেখানে ছিল, তাই আমি অপেক্ষা করছিলাম কখন সে যাবে আর আমি ওর সাথে দেখা করব। 8টা নাগাদ ওর বয়ফ্রেন্ড চলে গেলে যখন ওর সামনে যাই, আমাকে দেখেও অবাক। নিজে আমাকে মেসেজ করে ডেকেছিল, অথচ আমার মুখ দেখে এমন ভান করল যেন আমাকে নয় কোনো ভূত দেখেছে। চোখ রানিয়ে জিজ্ঞেস করল, আপনি এখানে কি করছেন? আপনার সাহস তো কম না, আমার বাড়ির সামনে চলে এসেছেন। সেদিনের চরটা কম পড়েছিল যে আজ আবার খেতে এসেছেন? আমি অবাক হয়ে বললাম,
তুমি নিজেই তো আমাকে মেসেজ করে এখানে আসতে বললে, আর এখন এমন ভাব করছো যেন কিছুই জানো না। খবরদার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলবেন না। এখান থেকে যান, না হলে আমি চেঁচিয়ে লোক ডাকব। আমি আর দাঁড়ানোর সাহস পাইনি। 8:30টার মধ্যেই গাড়ি নিয়ে ফিরে আসি। আমি ওকে খুন করিনি। এর পরেও যদি আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করেন, তাহলে আমাকে আমার ক্ষমতার ব্যবহার করতে হবে মিস্টার। কথাগুলো শোনার সময় ফরিদ আহমেদের শ্বাস-প্রশ্বাস, চোখ মুখের অভিব্যক্তি আর হাত পায়ের নড়াচড়া লক্ষ্য করছিল দেবজয়। মানুষ বানিয়ে কথা বললে এইসবের মধ্যে অস্বাভাবিকতা দেখা যায়, কিন্তু ফরিদ আহমেদ নির্ভাবনায় যা বলল তাতে তার শরীরী ভাষায় কোনো গড়বড় ছিল না, যার কারণে নিঃসন্দেহে মনে হল সে এতক্ষণ যা বলল তার সবটাই সত্য। তবু দেবজয় মুখ গম্ভীর করে বলে, অনুরাধা যে আপনাকে মেসেজ করেছিল সেটা দেখাতে পারবেন? অবশ্যই পারব, এই দেখুন। কথা বলেই ফোন বের করে মেসেজটা দেখায়। মেসেজে লেখা, আজ সন্ধ্যার পরপরই চলে আসবেন, আপনি যা চান পেয়ে যাবেন। দেবজয় নিজের ফোনে মেসেজের স্ক্রিনশট তুলে নেয়। তারপর বলে, দেখুন ফরিদ সাহেব, আমি না হয় মানলাম আপনি খুন করেননি, তবে আপনি মেয়েদের নিয়ে যা করেন সেটা শোধরানোর চেষ্টা করুন, না হলে কোনোদিন বড় সমস্যায় পড়বেন। অদ্ভুতভাবে হাসে ফরিদ আহমেদ। কথাটা যেন তার কাছে ঠাট্টা মনে হল। হাসতে হাসতেই বলে, আমি কাউকে জোর করে কিছু করি না, তারাই আমার কাছে আসে তাদের চাহিদা নিয়ে, আমি শুধু দেনা পাওনা করি। তবে মিস্টার, অনুরাধাকে সত্যিই আমি খুন করিনি। বেশ, তাহলে আসি। আপনাকে অকারণে কষ্ট দিলাম, প্রয়োজনে আবার আসব। বিজ্ঞের মতো মুখে হাসি নিয়ে বসে থাকে ফরিদ আহমেদ। দেবজয় আর কিছু না বলে বেরিয়ে আসে অফিস থেকে। গাড়িতে উঠে সোজা চলে যায় থানায়। পরের দিন সকালেই সে নিজের কেবিনে বসে আছে। কেসটা নিয়ে তার মাথায় নানা সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে। রাঘব পালের কথা একদমই স্বাভাবিক লাগছে না। সেদিন রাতে সে সত্যিই কারখানায় ছিল কিনা সেটা যাচাই করা দরকার। মে আই কাম ইন স্যার? হঠাৎ কণ্ঠস্বর শুনে দেবজয় সামনে তাকায়। মিস্টার দত্ত দরজায় দাঁড়িয়ে। তাকে আসতে বলতেই সে সামনের চেয়ারে বসে। দেবজয় সরাসরি প্রশ্ন করে, কি খবর, রিপোর্ট পেয়েছেন? আরেকটা জিনিস, অনুরাধার ফোন সেটা কি আমাদের কাছে আছে? হ্যাঁ স্যার, রিপোর্ট পেয়েছি, এই নিন ফাইল। বলেই ফাইলটা দেবজয়ের দিকে বাড়ায়। দেবজয় ফাইল খুলতে খুলতে মিস্টার দত্ত আবার বলে, না স্যার, লাশের কাছে আমরা কোনো ফোন পাইনি। ওকে, আমি একটা নম্বর আর মেসেজ দিচ্ছি, কল করে দেখুন ফোনটা কোথায় আছে। যদি কল রিসিভ করে লোকেশন ট্র্যাক করুন। ফোনটা খুঁজে বের করা খুব জরুরি। গতকাল ফরিদের ফোন থেকে তোলা স্ক্রিনশট আর নম্বরটা সে মিস্টার দত্তকে দেয়। সেও সেগুলো নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। দেবজয় ফাইল খুলে দেখতে থাকে। অনুরাধার শরীরে পাওয়া সিমেনের ডিএনএ আর সিগারেটের শেষাংশের ডিএনএ দুটোই একই মানুষের, রাঘব পালের। সেদিন রাতে যদি রাঘব ওর সাথে শারীরিক সম্পর্ক করে আর 8টার দিকে বেরিয়ে যায়, তারপরেই ফরিদ আহমেদ আসে অনুরাধার দেখা করতে। তাকেও ফিরিয়ে দেওয়া হয় 8:30টায়। তারপর রাঘব যখন বাড়ি ফেরে রাত 10টায়, তখনও বাড়ির আশেপাশে কাউকে দেখেনি। তাহলে 8:30 থেকে 10টা পর্যন্ত এই 1.5 ঘণ্টা, এর মধ্যেই কিছু ঘটেছে। এই 1.5 ঘণ্টায় কে এসেছিল বাড়িতে সেটা খুঁজে বের করতে পারলেই কেস সলভড। তবে এখনও কিছু ব্যাপার দেবজয়কে ভাবাচ্ছে। সে বিড়বিড় করে বলে, অনুরাধার ফোনটা গেল কোথায়? সেদিন রাতে যদি সে ফরিদকে মেসেজ না করে, তাহলে কে মেসেজ করে ডেকেছিল? তারপর ফোনটা গেল কোথায়? এই 1.5 ঘণ্টার সাথে ফোনের কোনো সম্পর্ক আছে? কেউ কি ইচ্ছে করেই ফরিদকে ডেকেছিল, যাতে খুনের দোষ তার ওপর পড়ে, আসল খুনি বাঁচে? না না, এখন কিছু বলা যাচ্ছে না। কথা বলতে বলতেই টেবিলে হাত দিয়ে ঘুষি মারে দেবজয়। সঙ্গে সঙ্গে বাইরে থেকে একজন পুলিশ অফিসার এসে জিজ্ঞেস করে, কিছু হয়েছে স্যার? দেবজয় মাথা নেড়ে না বলতেই সে চলে যায়। 12টা নাগাদ মিস্টার দত্ত কেবিনে উপস্থিত হলেন। দেবজয় একটু বাইরে গিয়েছিল, কিছুক্ষণ বসতে বসতেই সে হাজির হল। মিস্টার দত্তকে দেখে জিজ্ঞেস করল, কোনো আপডেট আছে? কেসটা নিয়ে আপনার মতামত কি? স্যার, ফোনটা বন্ধ বলছে। শেষবার ফোন বন্ধ হওয়া অনুরাধার বাড়ি থেকেই, তারপর আর চালু হয়নি। চালু হলে আমরা লোকেশন পেয়ে যাব। বেশ, আপনি কফি খাবেন নাকি? এই 2টো কফি দিয়ে আসো তো। চা বালককে বলেই দেবজয় মিস্টার দত্তের দিকে তাকাল। তিনি কিছুক্ষণ চুপ করে বসেছিলেন। দেবজয় আবার জিজ্ঞেস করল, কি ভাবছেন? কেস নিয়ে আপনার ধারণা কি? না স্যার, তেমন কিছু নয়। গতকাল রাঘব পালের সাথে কথা বলার সময় ওর আচরণটা বড্ড অদ্ভুত লেগেছিল। আর আপনি যখন ফরিদ আহমেদের সাক্ষাৎকারের রেকর্ডিংটা শোনালেন, তাতে করে এই একজন নিয়েই আমার সন্দেহ ঘনীভূত হচ্ছে। আর রুদ্র, সে নিজের দিদিকে কখনো খুন করতে পারবে না। বেচারা নেশা করে বটে, কিন্তু যে দিদি তাকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, তার ক্ষতি করে সে লাভ কি পাবে? আর রূপা সর্দার, তার ব্যাপারে আপনার কি মত? হঠাৎ চোখে মুখে পরিবর্তন আসে মিস্টার দত্তের। মুখ গম্ভীর করে বলেন, এই মেয়েটার ব্যাপারে তো আমি একবারও ভাবিনি স্যার। দেবজয় মৃদু হাসল।
তারপর বলল, আমিও না, তবে এবার বসে থাকলে চলবে না, মনে হচ্ছে তার ব্যাপারেও ভাবতে হবে। তার আগে চলুন, কিছু কাজ করে নেওয়া জরুরি। কিছু জিজ্ঞেস করবেন না, আমার সাথে চলুন, দুপুরের খাওয়া না হয় রাস্তায় সেরে নেব। গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল তারা দুজন। বাদরতলার দিকে ছুটছে গাড়ি। মিস্টার দত্ত কোনো কথা বললেন না। দেবজয় গাড়ি নিয়ে পৌঁছে গেল বাদরতলার আয়ুবনগর বস্তির পাশেই একটি স্টিল ফ্যাক্টরিতে, বড় করে লেখা পাল ইন্ডাস্ট্রিজ। ভেতরে ঢুকে বেশ কিছু ব্যাপার লক্ষ্য করল। চারপাশে বড় বড় মেশিন, লোহা, হাজারখানেক কর্মচারী, সিসি ক্যামেরাও আছে। ক্যামেরাটা দেখে সোজা সে সিকিউরিটি রুমে চলে গেল। পুলিশ বলে পরিচয় দিতেই তারা ভিডিও চালু করে দিল। 1 সপ্তাহ আগের ঠিক রাত 8টার ভিডিও খুঁজে বের করতেই দেখা গেল রাঘব পাল সত্যিই বাইক নিয়ে ফ্যাক্টরিতে ঢুকেছে আর বেরিয়েছে ঠিক রাত 10টায়, মদ্যপ অবস্থায়। এটা দেখে তারা বাইরে বেরিয়ে এলো। তবুও আরেকটা ব্যাপারে রাঘবের সাথে দেখা করা দরকার। কথাটা ভাবছিল, ঠিক তখনই পেছন থেকে বাইকের শব্দ কানে এলো। পেছনে তাকাতেই দেখা গেল রাঘব নিজেই বাইক নিয়ে ফ্যাক্টরির দরজা দিয়ে ভেতরে ঢুকছে। তাদের দেখে কাছে এলে বলল, আপনার এখানে আবার চেক করতে এসেছেন নাকি আমি সেদিন এখানে ছিলাম কিনা? কোনো কথার উত্তর না দিয়ে মৃদু হাসল দেবজ্জয়। তবে রাঘবের ভালোবাসার মানুষ মারা গেছে, তার চোখে মুখে তেমন শোকের চিহ্ন নেই। পুরুষ মানুষ খুব সহজে সব মানিয়ে নেয়। দেবজ্জয় একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আপনার কাছেই যেতে চাইছিলাম, ভালো হলো আপনি এসে পড়েছেন। আপনার কাছেই আরেকজনের ব্যাপারে কিছু জানা দরকার। আরেকজন? কে বলুন তো? অনুরাধা ছাড়া বস্তির আর কারোর সাথে আমার তেমন পরিচয় নেই। আপনি রূপা সর্দারকে চেনেন? অনুরাধার সহকর্মী আর বান্ধবী, ওদের বাড়ির পাশেই থাকে। রাঘবের চোখে মুখ মুহূর্তেই পাল্টে গেল। গলা ভারী করে বলল, ওকে, ও তো একটা লোভী মেয়ে, ওকে আর চিনব না। আমি অনুরাধাকে ভালোবাসি বলে ও ওর নামে কত আজেবাজে কথা আমাকে বলতো অনুরাধা তার ম্যানেজারের সাথে অবৈধ সম্পর্ক রাখে, দেহ ব্যবসা করে, অফিসের অনেক ছেলের সাথেও সম্পর্ক। আমি এসব বিশ্বাস করতাম না, কিন্তু কখনো অনুরাধাকে বলতেও পারিনি ও এসব বলতো। কিন্তু রূপা এমন কথা আপনাকে কেন বলতো? এখানে তার কি স্বার্থ ছিল? রাঘব একটা দীর্ঘ শ্বাস ছাড়ল, মুখ গম্ভীর করে বলল, ও চাইতো আমি অনুরাধাকে ভুলে ওর সাথে সম্পর্ক করি, ওকে বিয়ে করি। কিন্তু আমি তো অনুরাধাকে ভালোবাসি, ওকে ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তবুও এসব করে আমার কাছে অনুরাধাকে খারাপ প্রমাণ করতে চাইত, কিন্তু কখনোই পারেনি। আমি তো অনুরাধাকে চিনতাম, ওর মতো মেয়েকে এই বস্তিতে পেয়ে আমি সত্যি অবাক হয়েছিলাম। ধন্যবাদ মিস্টার পাল, আপনার এই তথ্য আমাদের অনেক সাহায্য করবে। আমরা এবার আসি, আমাদের একটু ব্যস্ততা আছে। করমর্দন করে তারা বেরিয়ে এলো। গাড়ি নিয়ে বস্তির ভেতরে ঢুকল। রূপার বাড়িতে গিয়ে জানা গেল সে বাড়িতে নেই, অফিসে গেছে। কথাটা শুনে তারা আর দেরি না করে সোজা বেরিয়ে গেল। যেতে যেতে মিস্টার দত্ত জিজ্ঞেস করলেন, মিস্টার দেব, আপনার মাথায় কি চলছে স্যার? রূপা খুন করেছে? এখনও নিশ্চিত কিছু বলতে পারছি না, তবে মোবাইলটা হাতে পেলে হয়তো 1.5 ঘন্টার হিসেব বুঝতে পারব। যা হবার 8:30 থেকে 10:30টার মধ্যেই ঘটেছে। চলুন অফিসে গিয়ে ওর সাথে কথা বলে আসি। আর কথা না বাড়িয়ে তারা লাঞ্চের সময়ের মধ্যেই অফিসে পৌঁছে গেল। ফরিদ আহমেদ অফিসে নেই, তবে রূপা আছে ক্যান্টিনে। তারা এক মুহূর্ত দেরি না করে ক্যান্টিনে ঢুকল। জনা 20 জন একটু মাঝারি আকারের ঘরে খাওয়া দাওয়া করছিল। রূপা এক গ্রুপের ভেতরে ছিল, হাসি মজা করছে। দেবজ্জয়কে দেখেই তার হাসি উড়ে গেল। দেবজ্জয় রূপার সামনে এসে দাঁড়াতেই বাকিদের উদ্দেশ্যে বলল, এক্সকিউজ মি, আমি থানা থেকে এসেছি। আপনারা যদি অন্য সিটে গিয়ে বসেন, আমি রূপার সাথে কিছু কথা বলবো। সবার মুখে বিরক্তি ফুটে উঠল, কিন্তু কেউ কিছু না বলে সরে গেল। সামনের একটা চেয়ার টেনে বসতেই রূপার বেসামাল ভাব দেখা দিল। দেবজ্জয় নিজেই জলের গ্লাস এগিয়ে দিয়ে বলল, আস্তে আস্তে খান, এত ব্যস্ততা কেন? ঢকঢক করে জল খেয়ে নিল রূপা। নিজেকে শান্ত করে একটু নরম গলায় বলল, আপনারা এখানে কোনো জরুরি দরকারে এসছেন? দেবজ্জয় মৃদু হাসল, তারপর বলল, খামাখা নিজের বান্ধবীকে শেষ করে দিলেন কেন মিস রূপা? তাও একটা ছেলের জন্য? অন্যের ভালোবাসার মানুষের নামে কুৎসা করতে আপনার একটুও বাধে না, অথচ আপনারা একসাথে ছোট থেকে বড় হয়েছেন, তারপরও এত বিদ্বেষ। ওর ফোনটা কোথায়? মুহূর্তেই রূপার মুখ কঠিন হয়ে গেল। খাওয়া বন্ধ করে দৃঢ়তার সাথে বলল, আপনি কি আমার সাথে মজা করছেন? আমি আমার বান্ধবীকে খুন করতে যাব কেন? আর ছেলে? আপনি কার কথা বলছেন বলুন তো? রাঘব পাল, যার সাথে অনুরাগের সম্পর্ক ছিল, তাকে আপনি ভালোবাসতেন না? তাকে আপনি অনুরাধার ব্যাপারে খারাপ মন্তব্য করতেন না? ছি, আপনি এসব কি বলছেন? একজন বড়লোকের ছেলে যা বলল তাই বিশ্বাস করবেন? আমরা গরিব বলে আমাদের কথার কোনো মূল্য নেই? ওই লোকটা একটা লম্পট, চরিত্রহীন, কত মেয়ের সর্বনাশ করেছে।
অনুরাধা ওর জালে কিভাবে ধরা দিয়েছিল আমি আজও বুঝতে পারি না। ওকে কতবার বারণ করেছি বড়লোক ছেলেদের সাথে সম্পর্ক না করতে, শেষে নিজের জীবন দিয়ে ভুলের মাসুল দিয়ে গেল। কথা বলেই রূপা সরাসরি দেবজ্জন চোখের দিকে তাকিয়ে থাকে। কেউ মিথ্যে বললে সাধারণত এভাবে চোখে চোখ রাখতে পারে না, কিন্তু রূপা তাকিয়ে আছে। দেবজ্জয় তার কণ্ঠস্বর একটু নিচু করে বলে, তাহলে অনুরাধাকে কে খুন করেছে? ওর ফোনটা কি আপনার কাছে আছে? না না, আমার কাছে আমার ফোন ছাড়া আর কারো ফোন নেই। আর খুন? ফরিদ আহমেদ সেদিন রাতে ফিরে যাওয়ার পর আবার এসেছিল। আমি সেদিন আমার বাবাকে গার্ডেন রিচ হাসপাতালে ভর্তি করাতে গিয়েছিলাম। ওনার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। আনুমানিক 9:15টার দিকে তখন দেখি ফরিদ আহমেদ গাড়ি রাস্তায় রেখে বস্তির দিকে যাচ্ছিলেন। ফিরে গিয়ে উনি হয়তো অনুরাধাকে খুন করেছেন। নিজের চাকরি বাঁচাতে গতকাল আপনাকে এটা বলিনি, এখন আপনি আমার উপর সন্দেহ করছেন, তাই না বলি। এই গল্প যদি আপনার মনে সামান্য দাগ কেটে থাকে, যদি কৌতূহল জেগে থাকে, তাহলে আমাদের সঙ্গেই থাকুন। পরের এপিসোড মিস না করতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। এটাই আমাদের গল্পগুলো এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি।